নমস্কার, সবাই কেমন আছেন? মংমায়ের ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বোধহয় এখন 11টা মতো বাজে। রান্নাবান্না সেরে সবে ওপরে এলাম। বাইরে তো ফিসফিস করে বৃষ্টি পড়ছে। সকাল থেকেই আজকে আকাশের মুখটা ভার ছিল। তারপর বেলা বাড়তেই দেখলাম বৃষ্টিও শুরু হলো। এই ওয়েদারটা এত বিরক্তিকর। গুড্ডির বাপি তো হাটে গেছে। আস্মিতার বাবার সাথেই গুড্ডি আজকে স্কুলে গেছে, কিন্তু তখন তো বৃষ্টি ছিল না। খানিকক্ষণ আগেই বৃষ্টিটা শুরু হলো। আস্মিতার বাবা এসে তাই রেনকোটটাও নিয়ে গেছে। ছুটির টাইমে আর রেনকোট পরিয়ে নিয়ে আসতে পারবে। চলুন ছাদে গিয়ে একবার দেখে আসি ফুল গাছগুলোর অবস্থা। এই বৃষ্টিতে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে এবার। গুড্ডির বাপিও হয়তো হাটে বসে ফুল গাছগুলোর চিন্তা করছে। আমার একার পক্ষে তো সম্ভব না এতগুলো ফুলের টব তুলে নিয়ে এসে ঘরের ভেতর রাখা। যখন কেবল লাগানো হয় চারাগুলো ছোট ছোট ছিল, তখন যেদিনই বৃষ্টি আসতো ফুলের টবগুলোকে নিয়ে সিঁড়ির ওপর দিয়ে লাইন করে সাজিয়ে রাখতাম ভেতরে। আবার বৃষ্টি থেমে গেলে পরের দিন তোলা হতো ছাদে। সব ফুলগুলো একদম কাক ভেজা হয়ে আছে। এইবার ফুলগুলো একে একে পচতে শুরু করবে। বৃষ্টির জল পড়লেই ফুল পচতে শুরু করে। সে ফুল দেখি আর একদমই থাকে না। ডালিয়াগুলোর ভেতরে এতটাই জল পড়েছে, জলের ভারে ডালিয়া ফুলগুলো সব নুয়ে নুয়ে পড়েছে নিচের দিকে। আর গাঁদা ফুলগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। বৃষ্টির জল পড়লেই সেই ফুলগুলো কালো হয়ে যায় আর পচতে শুরু করে। দাঁড়িয়ে দেখা ছাড়া এখন আর কিছুই করার নেই। চলুন নিচে যাই, আজকে একটা বড় কাজ আছে। দুদিন বাদেই গুড্ডিদের স্কুলে স্পোর্টস, নানান রকমই নাকি খেলা হবে সেখানে। অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, কোটোতে বল তোলা দৌড়। কিন্তু গুড্ডিকে নাকি গোয়াজুলাইকে নাম নিয়েছে। আসলে কে কোনটায় নাম দেবে সেগুলো তো মিসরাই ঠিক করেছে। স্কুল থেকে একটা চার্ট পাঠিয়েছে যাতে সব গার্জেনরা দেখে নিতে পারে কার বাচ্চার কিসে নাম আছে। তা দেখলাম গুড্ডির নাম গোয়াজুলাইকে। কি যে সাজাবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ফোনে অনেক কিছু দেখার পরে দেখলাম একটা পেপার মডেল, দেখে আমার বেশ ভারী পছন্দ হলো। তা দেখলাম এটা খাটনি হবে একটু ঠিকই, কিন্তু কোনো খরচ নেই, আর দেখতেও বেশ একটু নতুনত্ব। তাই আর সময় নষ্ট না করে সেই কাজেই বসে পড়লাম। প্রথমে এই যে একটা হেয়ার ব্যান্ড বানিয়ে নিলাম। একটা হেয়ার ব্যান্ড ছিল যেটা নষ্ট হয়ে গেছিলো, তার ওপর দিয়ে পেপারটাকে রোল করে ওপর একটা ফুল করে লাগিয়ে দিয়েছি। এবার বানালাম একটা পেপারের হ্যান্ডব্যাগ। যে ছবিটি আমি দেখেছিলাম তাতে দেখলাম কাগজের টুপি পরা আছে মাথায়, কিন্তু টুপিটা মনে হলো একটু কঠিন, তাই আর টুপিতে গেলাম না। ভাবলাম একটা হেয়ার ব্যান্ড করে দেবো কাগজের। আর সব কিছু ওগুলো হয়ে গেল। এবার বসলাম জামা নিয়ে। এই যে একটা নেটের ফ্রক ছিল, একটু ছোট হয়ে গেছে গুড্ডির, ভাবলাম এইটার ওপরেই পুরো কাগজ দিয়ে ঢেকে দেবো জামাটাকে। একটু ঘেরওয়ালা জামা নিলে কাগজ লাগানোর পরেও জামাটা বেশ ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে, তাই আর কি নিলাম। ওগুলো বানানোর পর দেখছি আর কাগজ নেই আমার ঘরে। আমাদের বাড়িতে তো খবরের কাগজ নেওয়া হয় না, তাই আর এই মাত্র এ কটাই পড়ে আছে, যেটুকু হয় করতে থাকি। গুড্ডির বাপিকে বলেছি আমাকে একটু খবরের কাগজ এনে দিতে। ছোটবেলায় খাতার বাতিল পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা যে পাখা বানাতাম, সেই রকম ভাবছি কিছু পাখা বানিয়ে নেব। জামার বুকটাতে পুরো পাখা লাগাবো, আর নিচের দিকটাই ঠোঙা টাইপের করে নিয়ে সেইগুলো লাগিয়ে দেবো। বোথ সাইড টেপ লাগবে, টেপ দিয়ে দিয়ে পুরোটাকে চিপকাবো ভেবেছি। চলুন হাত চালিয়ে ঝটপট কিছু পাখা বানিয়ে নিই। একটু পরেই গুড্ডি চলে আসবে, আর ও আসলেই আবার ওকে একটু সময় দিতে হবে, ওকে স্নান করানো, খাওয়ানো। তাই ও আসার আগে যতটা পারি এগিয়ে রাখি। ছোটোবেলায় যখন আমাদের স্কুলে স্পোর্টস হতো, স্কুল তো একদম আমাদের বাড়ির কাছেই, তাই মাইকে যখন নামগুলো অ্যানাউন্স করে আমাদের বাড়ি থেকে মা সব শুনতে পেত। কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড, থার্ড হচ্ছে, এইসব নামগুলি যখন মাইকে ডাকা হতো, মা তো বাড়ি থেকে শুনে বুঝতেই পারতো যে আমি কোনোটাতেই কিছু হতে পারিনি। আমাদের স্কুলে আবার গোয়াজুলাইকা হতে হতে প্রায় সন্ধে নেমে যেত। সমস্ত খেলা সব কিছু শেষ করার পর লাস্টে হতো গোয়াজুলাইক। আর এটাতে আগের থেকে কোনো নাম দেওয়ারও ব্যাপার ছিল না, যে যা খুশি সেজে মাঠে নেমে পড়তে হতো। একটু কিছু করে দেখাতে হতো, আর কি সেজেছি সে সম্পর্কে একটু বলতে হতো। তাই মা সেদিন রান্না বান্না করতো, বাড়ির কাজকর্ম করতো, আর মনে মনে চিন্তা করতে থাকতো আমাকে কি সাজাবে আর কি বলতে হবে। আগের দিনকেও ঠিক থাকতো না যে মা আমাকে কি সাজাবে। প্রতি বছর ওই দিনটাতেই মা ঠিক করতো যে আমাকে কি সাজাবে, আর নিজে নিজে আলতা দিয়ে বসে সেই পোস্টারও লিখে দিত। স্পোর্টসে কিছু না হয়ে যখন মন খারাপ করে বাড়িতে আসতাম দুপুরে খেতে, তখন মা বলতো কিছু হতে পেরেছিস? বলতাম কি না, কিচ্ছু হয়নি। তখন মা বলতো শিগগিরই রেডি হ, তোকে গোয়াজুলাইকে কিছু সাজতে হবে। অমনি মা নিজের মতো করে ঘরে যা কিছু থাকতো তাই দিয়ে বুদ্ধি করে কিছু একটা সাজিয়ে দিত, আর আমাকে মুখে কি বলতে হবে সেগুলো ঝটপট শিখিয়ে দিত। আপনাদের সাথে গল্প করতে করতে কতগুলো পাখা বানিয়ে ফেলেছি। এবার জামার ওপরে এগুলোকে লাগাতে তো শুরু করি, যদি কম পড়ে তখন আবার বানাবো। মায়ের কথা মতো ঠিক তেমনটাই করতাম। প্রথমে একটু লজ্জা পেতাম ঠিকই, কিন্তু যখন লাস্টে প্রাইজ হাতে বাড়ি ফিরতাম তখন বেশ ভালো লাগতো।
দেখুন আজকে সেই দায়িত্ব ঘুরে আমার কাছে এসেছে। আজ আমার মেয়ে গোয়া জুলাইকে নাম দিয়েছে আর আমি তাকে সাজানোর জন্য ব্যস্ত। মেয়েটা যাতে একটা প্রাইজ হাতে বাড়ি আসতে পারে, ওর মুখে যেন হাসি থাকে, সেই কারণে কত পরিশ্রম করছি বসে বসে। ওই যে গেটে আওয়াজ হলো, বোধহয় গুড্ডি স্কুল থেকে ফিরলো। চলুন গিয়ে দেখি। আস্মিতার বাবাকে দেখছি আবার টোটো করেই নিয়ে এসেছে। রেনকোটটা মনে হচ্ছে লাগেনি, এখন বৃষ্টিটা একটু কমেছে তো। তবে ওদের খেলাটা মনে হচ্ছে আজকে আর হবে না। এই বৃষ্টির ভিতর তো আস্মিতা মনে হয় না আর আজকে আসবে খেলতে। গুড্ডিকে একাই খেলা করে কাটাতে হবে। জামাটা ওই পর্যন্তই হয়ে থাকলো, এবার গুড্ডিকে ফ্রেশ করানো, খাওয়ানো, তারপর আবার নিয়ে বসবো। কার এটা? আমার না, আমার তোকে তো দেও না। না আমার, তুই আমার একটাও কথা শুনিস না। আমার 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 এটা আমি একজনকে গিফট করব, সে পড়ে যাবে। না আমি গিফট করবই। ওকে দেব না বলেছি, দেখুন কেমন রেগে গেছে। রাখ। এবার করে দাও। আমি পারি না, আমি পারবো না করতে, আমি জানি না যে জিনিস করে এটা হলে তখন না। বসো বসো। গুড্ডির বাপিয়ে চলে এসেছে হাট থেকে, তাই এবার সামনের বাড়ির কাকুদের কাছ থেকে পেপার এনে দিল আমাকে। আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভীষণ ঠান্ডা, তাই ভাবছি গুড্ডিকে আজকে আর স্নান করাবো না। ও ঠান্ডাটাও লেগেছে ভালোই, তাই এবার কাজে বসে পড়লাম আমি। ও বললো একটু হোমওয়ার্ক করতে বসবে, তো ওর মতো একটু হোমওয়ার্ক করুক আর আমি আমার কাজ করি। এই দেখুন কত পেপার নিয়ে এসেছে, লাগবে তো বোধ হচ্ছে, প্রচুর পেপার লাগবে নিচের ঘেরটা করতে। ওই গুড্ডি বাপির কাছে হোমওয়ার্ক করছে, আমি এদিকটা একটু মন দিয়ে কাজ করি। দুপুরের খাওয়া দাওয়ার আগ পর্যন্ত করতে পারবো, তারপর আবার তো খাওয়া দাওয়া, ধোয়া মোছা এসব রয়েছে। ঘটি গরম কিংবা ঝালমুড়ি যে ঠোঙাগুলোতে করে দেয়, কোণের মতো ঠোঙা, সেই কোণ টাইপের বানিয়ে নিচ্ছি বেশ কিছু। ভাবছি ওপরের লাইনটা একটু ছোট সাইজের করব, তার নিচের লাইনটা একটু মাঝারি সাইজের, আর তার নিচের লাইনটা একটু বড় সাইজ দিয়ে পুরো ঘেরটাকে কভার করব। একজন একটু হেল্প করলে তাড়াতাড়ি হতো, প্রচুর কোণ বানাতে হবে। তো গুড্ডি বাপিকে বললাম, সে বলছে রাত জেগে এসেছে, সে একটু ঘুমোতে চাই। একবার মা আমাকে পুলিশ সাজিয়েছিল জানেন, পুলিশের তো কোনো ড্রেসপত্রই নেই। তা মা বললো নিচে একটা সাদা প্যান্ট পর, আর খাকি কালারের বাবার একটা সোয়েটার ছিল, বললো ওপরে সেটা পরে নে। তা আমি তখন একটু বেশ বড়, 8-9-এ পড়ি, তা আমি কোনো মতেই সেইটা পরতে চাইছিলাম না। তো মা তো জোর করেই পরালো, বললো কি পর, কিচ্ছু হবে না। মা বললো তুই মুখে শুধু বলবি যে তুই পুলিশ সেজেছিস, আর যা যা বলতে শিখিয়ে দেবো সেইগুলো মাইকে ভালো করে বলবি। ব্যাস, আর কি করার, মায়ের জোরের কাছে আমার লজ্জা তো হার মেনেই গেল। মাইকে যখন আমাকে বলতে দিয়েছিল, মার শেখানো কথাগুলোই বললাম। সেই বছর আমি ফার্স্ট হয়েছিলাম গোয়া জুলাইকে, একটা স্টিলের টিফিন কৌটো পেয়েছিলাম জানেন, এখনও মনে আছে আমার সেটা। এই যে প্রচুর কোণ বানিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা সেরে এসে এগুলোকে লাগাতে শুরু করব। গুড্ডির বাপিও চলে যাবে দোকানে, আর গুড্ডিকেও বলবো একটু ঘুমিয়ে পড়তে। জামাটা কমপ্লিট হয়নি, ওই রকমই রাখা আছে ঘরে, কিন্তু এই কাজটা এখন না করলেই নয়। একটু আচার করব। কুলগুলো এনেছিল বেশ কিছুদিন হলো, সেগুলোকে ফাটিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম বেশ কয়েকদিন, কিন্তু মেঘলা মেঘলা চলছে। এবার ভাবছি কুলগুলো বোধহয় নষ্টই হয়ে যাবে যদি আচার করতে না পারি। তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে বসলাম এখন আগে সেই কাজ করতে। আগে একটু ভাজা মশলা করে নিচ্ছি, মেথি, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভেজে রাখলাম, ওগুলোকে গুঁড়ো করব। এদিকে ততক্ষণ গুড়টা দিয়ে দেবো কড়াইয়ে, গুড়টা ফুটতে থাকুক। জলের ভেতর তেজপাতা আর পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি মশলাটাকে গুঁড়ো করে নিই। এদিকে গুড়ের গন্ধ, ওদিকে ভাজা মশলার গন্ধ, আচার না হতেই যেন পুরো আচারের গন্ধে ঘরটা ম ম করছে। এই যে ওদিকে আমার মশলাও গুঁড়ো করা হয়ে গেছে, আর এদিকে জল ফুটেও গেছে। এই যে কুলগুলোকে যে ভালো করে ধুয়ে ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে রোদে ফেলে রেখেছিলাম, সেগুলোকেই এখন এই গুড়ের ভেতর দিয়ে খুব ভালো করে জাল করতে হবে। আচার শুধু আমাদের বাড়িতে করার অপেক্ষা 2 দিনও থাকে না জানেন। গুড্ডি আর ওর বাপি চাটনির মতো করে রোজ খেয়ে শেষ করে ফেলে। আমার মা তো কুলের সিজনে কুলের আচার, আমের সিজনে আমের আচার করে রাখতো ঘরে। পরের বছর আবার সেই কুলের সিজন, আমের সিজন আসা পর্যন্ত সে আচার চলতো। মাঝে মাঝে আমরা একটু করে বার করে খেতাম। আচার করব বলেই গুড্ডির বাপিকে দিয়ে কুল আনিয়েছিলাম, তা বেশিরভাগই পাকা কুল, এর ভেতরে কয়েকটা আবার কাঁচা কুলও ছিল, সেগুলোকে বাছাই করে আলাদা করেছি। ভেবেছি সেটাকে তেল কুল দেব, আর পাকা কুলগুলোর হবে এরকম মিষ্টি আচার। সামনেই তো গরমকাল আসছে,
পান্তা ভাত আচারের তেল দিয়ে খেতে যে কি ভালো লাগে। চলুন, এদিকে আমার আচারটাও রেডি। ওপর একটু ভাজা মশলা দিয়ে দিই। এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে এবার 2-1টা নাড়াচাড়া করেই নামিয়ে নেব, নইলে আবার তিতো হয়ে যাবে। একদম অল্প একটু হলো এই কুলের আচারটা। এরপর যখন আম উঠবে, ইচ্ছা আছে তখন আবার বেশি করে একটু আমের আচার করে রাখবো। গুড্ডিকে বলেছিলাম ঘরে গিয়ে একাই ঘুমিয়ে পড়তে, তা দেখলাম সে আর ঘুমোয়নি। এইখানে এসে উৎপাত শুরু করেছে, ওকে নাকি এক্ষুনি আচার দিতে হবে। বহু কষ্টে এতক্ষণ ঠেকিয়ে রেখেছিলাম, এবার একটুখানি দিই বাটি করে, খেয়ে দেখুক কেমন হয়েছে। ভাগ্যিস গুড্ডির বাপি নেই এখন বাড়িতে, থাকলে এক্ষুনি আরেকটুখানি কমে যেত আচারটা। কাছে নিয়ে ঘুম না পাড়ালে মোটেই ঘুমোতে চায় না। এতক্ষণ আমি রান্নাঘরে আচার করছি আর ও একভাবে এদিকে দুষ্টুমি করে চলেছে। আর সমানে রান্নাঘরে গিয়ে গিয়ে খোঁজ নিয়ে আসতে আর কতক্ষণ লাগবে আচার করতে, ও কখন খেতে পারবে। গুড্ডির জন্য তো আমরা রান্নায় খুবই কম ঝাল খাই, তবুও নাকি খাওয়ার সময় ওর ঝাল লাগে। আর এই দেখুন, আচার, চানাচুর, রাস্তার তেলে ভাজা, এইগুলো খাওয়ার সময় ওর একটুও ঝাল লাগে না। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।